আবারও বাংলাদেশ টেস্ট দলের দায়িত্বে নাজমুল হোসেন শান্ত অধিনায়কত্ব করবেন 2027 সাল পর্যন্ত। বিসিবি কর্তাদের অনুরোধেই ফেরা বললেন অধিনায়ক। ক্রিকেট অফসের উপর থাকবে না কোনো ছায়া কমিটি, বড় সিদ্ধান্তে মত দিতে পারবেন সাবেকরা বললেন ফাহিম। কাঠামো শক্তিশালী করতে বয়স ভিত্তিকে গুরুত্ব আসিফের। নারী বিশ্বকাপের ফাইনালে কিছুক্ষণ পর সাউথ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। প্রথম শিরোপার স্বপ্নে বিভোর স্মৃতি হারমানপ্রীতরা। স্বাগতিকদের টেক্কা দিতে চায় প্রোটিয়াস। আরও একবার শান্ততেই আস্থা খুঁজে পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। নতুন কারো হাতে নয়, বুঝিয়ে শুনিয়ে নাজমুল হোসেন শান্তকেই ফিরিয়ে আনা হলো পুরনো পদে। 2025 থেকে 2027 সাল পর্যন্ত চলমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরোটা সময় তার হাতেই থাকবে বাংলাদেশ টেস্ট দলের দায়িত্ব। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। এদিকে পুনর্বার দায়িত্ব নিয়ে নিজের সন্তুষ্টির কথা জানিয়েছেন শান্ত। সালটা 2023। সাকিব আল হাসানের হাত থেকে অধিনায়কত্ব তুলে দেওয়া হয় নাজমুল হোসেন শান্তর কাছে। শুরুটা টেস্ট দিয়ে হলেও এক পর্যায়ে সাকিবের পর বাংলাদেশের 3 ফরম্যাটের দায়িত্বই পান শান্ত। মনে হচ্ছিল দারুণ কিছুর দিকে এগোচ্ছে বাংলাদেশ ক্রিকেট। কিন্তু বছর না ঘুরতেই ছন্দপতন। টি-20-র ফর্মটা ভালো না থাকায় নিচ থেকেই ক্যাপ্টেন্সি ছেড়ে দেন শান্ত। কিন্তু ওয়ানডে টেস্টটা চলছিল বেশ ভালোভাবে। অন্তত সাদা পোশাকে তাকে টেক্কা দেওয়ার মতো ছিল না কেউ। কিন্তু ওই যে বাংলাদেশ ক্রিকেটের চিরাচরিত স্বভাব, বেশি ভালো এখানে ভালো না, নজর লাগে শান্তর ক্যাপ্টেন্সিতে। হুট করে তাকে না জানিয়ে শ্রীলঙ্কা সফরে যাওয়ার কয়েক ঘন্টা আগে ওয়ানডে ক্যাপ্টেন্সি কেড়ে নেয় ক্রিকেট অপারেশনস। শান্তর জায়গায় দায়িত্ব তুলে দেওয়া হয় মিরাজের হাতে। এরপর চারদিকে নানা সমালোচনা হলেও একেবারে চুপ ছিলেন শান্ত। পরে 28 জুন লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ শেষে হুট করেই সাদা পোশাকের দায়িত্বটা ছেড়ে দেন তিনি। বোঝা যায় অভিমান জমে পাহাড় হয়ে গিয়েছিল, যার প্রতিফলনই ঘটেছিল সেই সংবাদ সম্মেলনে। তবে শান্ত ছেড়ে দিলেও তাকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলেননি বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল। বরং বারবারই তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেছেন তিনি। কিন্তু অভিমান ভাঙানো যায়নি শান্তর। বাধ্য হয়ে হন্যে হয়ে নতুন অধিনায়ক খুঁজে বেরিয়েছে বিসিবি। কিন্তু রাজি করানো যায়নি সাবেক ক্যাপ্টেন মুমিনুলকে। মিরাজ এবং লিটন ভাবনাতে থাকলেও তাদের উপর শতভাগ আস্থা পাচ্ছিল না বোর্ড কর্তারা। বাধ্য হয়ে আবারও শান্তর শরণাপন্ন হন আমিনুল ইসলাম বুলবুল। নাজমুল আবেদিন ফাহিমকে দিয়ে কয়েক দফায় বোঝান এই টপ অর্ডার ব্যাটারকে। সাবেক প্রেসিডেন্ট ফারুক আহমেদও চেষ্টা করেছেন নিজের মতো করে। অবশেষে সবার অনুরোধে আবারও ফিরলেন শান্ত। তবে এবার আর অল্প সময় নয়, বেশ লম্বা সময়ের জন্য আসলেন 27 বছর বয়সী ক্রিকেটার। বিসিবির স্ট্যান্ডিং কমিটিকে অবমূল্যায়ন করে ক্রিকেট অপারেশনসের উপর কোনো ছায়া কমিটি থাকবে না। তবে বিদেশি কোচ কিংবা বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বোর্ডে থাকা সাবেক ক্রিকেটারদের নিয়ে পরামর্শ কমিটি গঠন করা যেতে পারে, এমনটা জানিয়েছেন ক্রিকেট অপারেশনস কমিটি চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম। টি-20 দলের পারফরমেন্সে আশাহত এই বোর্ড পরিচালক প্রত্যাশার চাপেই জাকের আলী ব্যর্থ হচ্ছেন বলেও মত তার। এক ফরম্যাটে ভালো তো অন্য ফরম্যাটে লেজে গোবরে অবস্থা। ওয়ানডেতে মন মতো উইকেট বানিয়ে সিরিজ জিতলেও লিটনের দল টি-20-তে ঘরের মাটিতে 4 বছর পর হয়েছে হোয়াইট ওয়াশ। ক্রিকেটার টিম ম্যানেজমেন্টের সঙ্গে সমালোচনার তীর ক্রিকেট অপারেশনস কমিটির দিকেও। এককভাবে ক্রিক অপসের দায়িত্বে নাজমুল আবেদিন ফাহিম। গণমাধ্যমে খবর এসেছে তার উপর ছায়া কমিটি করতে যাচ্ছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তবে এমন দাবি উড়িয়ে দিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান। ছায়া কমিটিতে কোনো সুযোগ নেই। বিসিবিরই প্রত্যেকটা কমিটিতে স্ট্যান্ডিং কমিটি আছে এবং সেই স্ট্যান্ডিং কমিটি যখন পূর্ণাঙ্গ রূপে কাজ করবে তারাই সব সিদ্ধান্ত নেবে। এখানে ছায়া কমিটি হবার কোনো সুযোগ নেই। বাট যেটা হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এখানে অনেক এক্স ক্রিকেটার আছে, অনেক বল না, কিছু সংখ্যক এক্স ক্রিকেটার আছে যাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে এবং তারা যথেষ্ট সময় কাটিয়েছে ক্রিকেট বোর্ডে। যে কোনো বিষয়ে তাদের সাথে আলোচনা হতে পারে। সেটা একটা, আমি যদি একটা বিদেশি কোচ নিতে চাই, হেড কোচ নিতে চাই। অন্যের খবরদারি উড়িয়ে দিলেও ঠিকঠাক পারফর্ম করতে পারছে না তার তত্ত্বাবধানে থাকা জাতীয় দল। বিষয়টি মেনে নিয়েছেন ফাহিম নিজেও। সম্প্রতি টি-20-তে ব্যর্থতা নিয়ে হতাশ তিনি। বিশ্রামের পর নতুন শুরুর প্রত্যাশা তার। লাস্ট টি-20 সিরিজটা কিছুটা আমাদের কনসিস্টেন্সির ওই জায়গাটাতে দেখলাম কিছুটা বাধা পড়লো, কিছুটা হতাশার। বাট এগুলো বোধহয় মেনে নিতে হবে যে এখানে অনেক সময় ভালো পারফরমেন্স হবে, অনেক সময় হবে না। তবে যেই ফ্লোতে ছিল আমাদের দল সেখানে বোধহয় আরও বেটার পারফরমেন্স আমরা আশা করেছিলাম। জাকের আলীকে নিয়ে বড় প্রত্যাশা থাকলেও একেবারে ব্যর্থ এই ব্যাটার। নারী বিশ্বকাপ প্রসঙ্গ, ফাইনালের টিকিট নিয়ে তুলকালাম। প্রথমবারের মতো বিশ্বকাপ জিতবে ভারত এমন প্রত্যাশায় স্বাগতিক দর্শকদের মাঝে টিকিটের চাহিদা তুঙ্গে। সাউথ আফ্রিকার বিপক্ষে ফাইনালে লড়বে হারমানপ্রীত কৌরের দল।
টি.ওয়াই পাতিল স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা 3:30টায়। ভারতের মতো প্রথম শিরোপার হাতছানি সাউথ আফ্রিকার সামনেও। গোটা আসর জুড়ে দারুণ ক্রিকেট খেলেছে প্রোটিয়ারা, তবে সেমিফাইনালে ভারতীয়দের পারফরমেন্সে আত্মবিশ্বাসী বেশি হয়েছে স্বাগতিক দর্শকরা। ফাইনালের টিকিটের দাম পৌঁছেছে 1.5 লাখ টাকা পর্যন্ত। অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে না, অফলাইনেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এই নিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে ভারত। এর আগে 2005 আর 2017-তে হৃদয় ভেঙেছিল তাদের। 3 ফাইনাল খেলা কোনো দল এখন পর্যন্ত শিরোপাহীন নেই ভারতের সামনে, তাই বড় সুযোগ আক্ষেপ ঘোচানোর। তবে মুখোমুখি পরিসংখ্যানে প্রোটিয়ারা কিছুটা এগিয়ে থাকবে। ভারতের শক্তির জায়গা হোম ক্রাউড আর পরিচিত কন্ডিশন। আবারও স্বাগত খেলার সময়। আন্তর্জাতিক টি-20 থেকে অবসরের ঘোষণা দিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে ওয়ানডে ও টেস্ট খেলা চালিয়ে যাবেন এই কিউই কিংবদন্তি ক্রিকেটার। 2024 সালে টি-20 বিশ্বকাপের পর থেকে আর ফরম্যাটে আন্তর্জাতিক কোনো ম্যাচ খেলা দেখা যায়নি কেন উইলিয়ামসনকে। আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় বসছে আরও একটি সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ। দীর্ঘদিন এই ফরম্যাটে না খেলার কারণে বিশ্বকাপের দলে উইলিয়ামসন থাকবেন কিনা তা নিয়ে ছিল অনিশ্চয়তা। তবে বিশ্বকাপের ঠিক 3 মাস আগে নিজে থেকেই সরে দাঁড়ালেন 35 বছর বয়সী ক্রিকেটার। 2011 সালের অক্টোবরে টি-20 দলে অভিষেকের পর থেকে 93টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন উইলিয়ামসন। এই ফরম্যাটে কিউইদের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। 33.44 গড়ে 18টি 50 নিয়ে 2575 রান করেছেন উইলিয়ামসন। তার নেতৃত্বে 2016 ও 2022 বিশ্বকাপের সেমিফাইনাল ও 2021 সালের ফাইনালে খেলেছিল নিউজিল্যান্ড। তবে শিরোপার কাছে গিয়েও স্বপ্ন ভাঙার কষ্ট নিয়ে ফিরতে হয় ব্ল্যাক ক্যাম্পের। নতুন উচ্চতায় কিলিয়ান এমবাপ্পে ক্যারিয়ারে প্রথমবার জিতে নিলেন ইউরোপিয়ান গোল্ডেন বুট অ্যাওয়ার্ড। গেল মৌসুমে সর্বোচ্চ গোল করার কীর্তি গড়ে জিতেছেন এই পুরস্কার। রিয়ালের জার্সিতে এমবাপ্পে খেলে যেতে চান আরো বহু বছর। কোহিনুর কণার রিপোর্ট। সেম বাট ডিফারেন্ট। সোনার বুটে ক্রিস্টিয়ানো রোনালদোর চুমু খাওয়ার সেই 2011 সালের ছবিটাকেই যেন রিক্রিয়েট করলেন কিলিয়ান এমবাপ্পে। আইডলের পথে হেঁটেই তো স্বপ্ন জয়। ক্যারিয়ারের প্রথম তো বটেই, CR7-এর পর রিয়াল মাদ্রিদের প্রথম খেলোয়াড় হিসেবে এমবাপ্পে জিতে নিয়েছেন ইউরোপিয়ান গোল্ডেন বুট অ্যাওয়ার্ড। এই সেলিব্রেশন ফরাসি ম্যাজিশিয়ানকেই তো মানায়। গেল মৌসুমটা লস ব্লাঙ্কোদের ভালো না কাটলেও কিলিয়ান এমবাপ্পে ছিলেন দুর্দান্ত। ইউরোপের সব লিগ মিলিয়ে ফরাসি গোল মেশিন ছিলেন সবার চূড়ায়। শুধু লা লিগাতে 34 ম্যাচে 2915 মিনিট মাঠে থেকে করেছেন 31 গোল। ইউরোপিয়ান গোল্ডেন বুট পয়েন্ট সিস্টেমে এমবাপ্পের পয়েন্ট দাঁড়িয়েছে 62। আর তারই স্বীকৃতি হিসেবে স্প্যানিশ স্পোর্টস আউটলেট মার্কা এবং ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া যৌথভাবে এমবাপ্পের হাতে তুলে দিয়েছে এই মর্যাদাপূর্ণ পুরস্কার। এই রেসে বিশ্বকাপ জয়ে পেছনে ফেলেছেন পর্তুগালের স্পোর্টিং সিপির ভিক্টর গিয়োকেরেস আর ইজিপশিয়ান কিং মো সালাহকে। ক্যারিয়ারে প্রথমবার ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতে গর্বিত কিলিয়ান এমবাপ্পে। জানিয়েছেন নিজের আবেগ অনুভূতির কথা। ফুটবলার হিসেবে এটা তার কাছে অনেক বড় প্রাপ্তি। আর রিয়ালের জার্সিতে খেলে যেতে চান আরো অনেকটা বছর, জিততে চান অনেক ট্রফি। শাবি আলোনসোর আন্ডারে এবছর রিয়াল মাদ্রিদ আর এমবাপ্পে দুজনেই ছুটছেন সুপারসনিক গতিতে। সব প্রতিযোগিতায় 13 ম্যাচে 12 জয়ের শীর্ষে রিয়াল মাদ্রিদ। এদিকে কিলিয়ান এমবাপ্পে এরই মধ্যে লা লিগায় করে ফেলেছেন 11টা গোল, জিতে নিয়েছেন ব্যাক টু ব্যাক লা লিগা প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার। তবে এমবাপ্পের জন্য এক নতুন অধ্যায়ের শুরু মাত্র। 1997 সাল থেকে এখনো পর্যন্ত এই পুরস্কারটি দিয়ে আসছে ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া।